আচ্ছা, কনভলিউশন এডুকেয়ারের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস নাম্বার 10 করব এক্সেলের। এই ক্লাসে আমরা কি কি শিখব? এই ক্লাসে আমরা শিখব মূলত ফাইন্যান্সিয়াল কিছু ফাংশন শিখবো, যেমন ধরো পিএমটি, পিভি, তারপরে এফবি, আইপিএমটি, এনপিআর, এরকম ধরনের ফাংশনগুলো শিখবো। এবং এই ফাংশনগুলোকে আমি তোমাদের শেখাবো কিছু কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম দিয়ে। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। তার সাথে আমরা আরো কিছু শিখবো কি না, রেফারেন্সিং। দেখবে এক্সেলে 4 ধরনের রেফারেন্সিং হয়: অ্যাবসলিউট রেফারেন্সিং, মিক্সড রেফারেন্সিং, রিলেটিভ রেফারেন্সিং এবং 3D রেফারেন্সিং। তো এই রেফারেন্সিং গুলোর সম্বন্ধে আমি বলবো। প্রত্যেকটা পুরো ক্লাসটাকে আমি কিছু কিছু ছোট ছোট এক্সাম্পল, ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝাবো। তো সেইগুলোকে নিয়ে ভালো করে বুঝবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে এবং মনোযোগ দিয়ে ক্লাস। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. যেখানে আমরা কি দেখবো না, আমরা এখানে দেখবো যে ইউজ অফ ফাইন্যান্সিয়াল ফাংশন। কিছু কিছু ফাইন্যান্সিয়াল ফাংশন আমরা শিখবো এক্সেলে এবং সেইগুলোকে নিয়ে আমরা এখানে কাজ করব। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো আমি কিছু প্রবলেম দিয়ে, এক্সাম্পল দিয়ে সেটাকে আমরা শিখবো এবং সেটাকে আমরা ডিসপ্লে করানোর চেষ্টা করব। তাহলে দেখো, প্রথমে ধরো আমাকে এরকম একটা সমস্যা দেওয়া হচ্ছে কি না, অমর ধরো একটা অমর wants to buy a new house which costs rupees 3 lakhs. To buy the house he wants to take a loan of loan based on EMI scheme. EMI scheme এও লোন নিতে চাইছে এবং ব্যাংক offers him an annual interest of rupees 16%. টোটাল EMI for 10 years। তার মানে কি, সোজা কথা হচ্ছে যে অমর 3 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনতে চায়। সেটাকে বাড়িটাকে কেনার জন্য সে লোন নিতে চায় EMI স্কিমে। ব্যাংক তাকে কি করলো না, অ্যানুয়াল ইন্টারেস্ট 16%-এ 10 বছরের জন্য লোনটা তাকে দিতে রাজি হলো। এর প্রশ্নটা হচ্ছে অমর তাহলে প্রত্যেক মাসে কত টাকা করে দেবে। তো এরকম ধরনের সমস্যাকে আমরা সলভ করি কিভাবে না, কিছু কিছু ফাংশন থাকে। যেমন হচ্ছে কি, আমাদের কাছে পিএমটি বলে একটা ফাংশন হয়। এই পিএমটি ফাংশনের দ্বারা আমরা পুরো জিনিসটাকে আমরা কভার করতে পারি। যেমন আমরা কি করছি, এবার ধরো আমরা এক্সেলে চলে যাবো। যেমন ধরো এখানে আমি একটা জিনিস বানিয়েছি। যেমন ধরো এখানে কি বলেছি, আমি প্রথমে লিখে নিয়েছি এরকম লোন অ্যামাউন্ট, তারপরে নাম্বার অফ ইনস্টলমেন্ট, না ইন্টারেস্ট রেট, না মান্থলি ইনস্টলমেন্ট। তাহলে ধরো আমাকে আমার প্রবলেম হিসেবে এখানে আমার কি দাঁড়াচ্ছে, লোন অ্যামাউন্ট কত হচ্ছে 3 লাখ টাকার, নাম্বার অফ ইনস্টলমেন্ট কত হবে 120, ইন্টারেস্ট রেট কত হচ্ছে না 16%। এবার আমাকে মান্থলি ইনস্টলমেন্টটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে তার জন্য দেখো আমরা এখানে একটা ফাংশন ইউজ করব, যেটাকে বলা হচ্ছে পিএমটি ফাংশন। কি করি আমরা, এরকম ভাবে লিখবো পিএমটি। তারপরে দেখো প্রথমে আমাকে বলা হচ্ছে কি রেট, তার ইন্টারেস্ট রেট কত না 16%। ঠিক আছে। এবার একটা জিনিস দেখো খেয়াল রাখতে হবে, এই যে 16% এটা ছিল আমাদের কাছে কি পার অ্যানাম বা অ্যানুয়াল ইন্টারেস্ট। দেখো তুমি যদি দেখো, এই যে লেখা আছে এখানে কি অ্যানুয়াল ইন্টারেস্ট, এই যে এইটা। এবার আমাকে কি মান্থলি বার করতে হবে মাসে। সুতরাং আমি কি করব, এই ইন্টারেস্টটাকে আমি 12 দিয়ে ভাগ করার চেষ্টা করব। হয়ে গেল। তারপরে বলছে কি এনপিআর কত না 120, মানে টোটাল কটা ইনস্টলমেন্টে আমি জিনিসটাকে করব না 120টা ইনস্টলমেন্ট। তারপরে দেখো আমাকে বলছে কি পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, লোন অ্যামাউন্ট কত না 50,000। এবার তুমি এটাকে বন্ধ করে পুরো এন্টার করো। দেখো তোমার এখানে কি বলেছে যে যদি আমি মান্থলি, আমি যদি মাসে 5,025 টাকা 0.39 পয়সা করে পে করি, তাহলে আমার এই পুরো লোনটা আমার এই 120টা ইনস্টলমেন্টে শোধ হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করলাম না, আমরা এখানে পিএমটি ফাংশনের ব্যবহার করলাম। দেখো এখানে আবার প্রবলেমটা একটু পড়ে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো এরকম ধরনের যখন কোনো মান্থলি আমাকে ইএমআই ক্যালকুলেট করতে হয়, তখন আমরা এই এক্সেলের
পিএমটি ফাংশনটাকে আমরা ব্যবহার করলে করতে পারি। ঠিক আছে, এবার দেখে নি, আরেকবার রিপিট করে দিচ্ছি আমি। তাহলে আমরা কি করলাম, আমি বললাম প্রথমে দেখো আমাকে এরকম একটা ফরম্যাট বানিয়ে নিয়ে আমি ফিগারগুলোকে দিয়ে দেবো, তারপরে আমি লিখবো পিএমটি, রেট কত দিয়ে 12 দিয়ে ভাগ করলাম, এনপিআর কত দিয়ে দিলাম, এটা পিভি কত এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ক্লোজ করে এন্টার মারলাম, তাহলে আমাকে এই ফিগারটা দিয়ে দিল। তাহলে এটা গেল আমাদের কাছে কি না পিএমটি ফাংশনের ব্যবহার। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাচ্ছি কোথায়, আমাদের নেক্সট যেটা আছে কি এটা, ইউ হ্যাভ মেড, যে নেক্সট সমস্যাটা দেখো, নেক্সট প্রবলেমটা পড়ি আমরা। কি বলছে, ইউ হ্যাভ মেড অ্যান ইনভেস্টমেন্ট দ্যাট পেজ রুপিস 1 lakh after 18 years at an annual interest of rupees 8%. তুমি ধরো এটা কোনো ইনভেস্টমেন্ট করবে যেটাকে তোমাকে 18 বছর পরে তোমাকে 1 লাখ টাকা রিটার্ন দেবে, তাহলে ইন্টারেস্ট রেট কত হচ্ছে না, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত হচ্ছে না 8%। তাহলে এখানে ধরো আমরা কি করব না, আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এখানে তাহলে আমরা এখন কত টাকা ইনভেস্ট করব, তো সেরকম ধরনের জিনিস জানানোর জন্য আমরা দেখো আরেকটা ধরনের ফাংশন ব্যবহার করে থাকি যেটা বলে পিভি ফাংশন। এবারে পিভি ফাংশনে কি থাকছে দেখো, আমরা যদি এখানে লিখে নিই, দেখো আমি পরেরটা দিয়ে করেছি পিভি ফাংশন। দেখো পিভি ফাংশনের যে ফিগারগুলো এগুলো। আচ্ছা, তো আমাকে এইটাকে আমরা বার করব, কি করি, আমি কি লিখবো, ইকুয়াল টু পিভি, তাহলে কি বলছে রেট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কোনো 12 দিয়ে ডিভাইড করার দরকার নেই, কারণ এটা তো আমার পার অ্যানাম ক্যালকুলেশন, তাহলে আমার যা ছিল তাই থাকবে। এনপিআর কত না 18 ইয়ার্স এর। পিএমটি এখানে কিছু দেওয়া আছে না, তাহলে 0 করে দাও। এফভি ফিউচার ভ্যালু, পিএফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, তুমি এটাকে দিয়ে দাও, এটাকে ক্লোজ করে দাও। দেখো আমাকে বলছে যে তুমি যদি ইনিশিয়ালি এই টাকাটা ইনভেস্ট করো 25,024 টাকা 90 পয়সা, তাহলে তোমার 18 বছর পরে 8% ইন্টারেস্ট রেটে এই টাকাটা তুমি রিটার্ন পাবে। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা সেটাকে এফভি সরি পিভি মানে প্রেজেন্ট ভ্যালু ফাংশনের দ্বারা আমরা বুঝতে পারলাম কি না আমাকে ইনিশিয়ালি কত টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাকে আমি এইভাবে সমাধান করে দিলাম। নেক্সট দেখো আমাদের কাছে ধরো আরো এরকম একটা সমস্যা আছে, কি কি এই যে ইউ ইনভেস্ট a certain amount of rupees 50,000 at 6% annual interest for 30 years, তাহলে তুমি 30 বছর পরে কত টাকা তুমি ফেরত পাবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি দেখো, এখানে আমরা নিয়ে গেলাম, এবার এখানে দেখো আমরা আরেকটা ধরনের ইউজ করছি, এফভি ফাংশনের ইউজ করছি। এবার এফভি ফাংশনে কি করলাম না আমরা এখানে যথারীতি ফিগার গুলো দিয়ে দিলাম, যেমন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত বলেছিলাম 50,000, রেট অফ ইন্টারেস্ট কত 6%, ইনভেস্টমেন্ট পিরিয়ড কত না 30%, ফিউচারে তাহলে আমাকে কত টাকা, তাহলে 30 বছর পরে আমি কত টাকা পাবো। তাহলে আমি কি করছি, এখানে এফভি বলে একটা ফাংশন আছে, ফিউচার ভ্যালু সিলেক্ট করলাম, রেট কত বলেছে 6%, এনপিআর কতগুলো না 30, পিএমটি কিছু দেওয়া হয়নি, প্রেজেন্ট ভ্যালু কত আছে না 50,000 আছে। তো এটাকে ক্লোজ করে দাও, এন্টার দাও। দেখো ও বলছে যে তুমি যদি এই টাকাটা এখন ইনভেস্ট করো তাহলে 30 বছর পরে এই ইন্টারেস্ট রেটে তুমি এতগুলো টাকা তুমি ফেরত পাবে। তো সেটাকে করতে গেলে আমরা কি করলাম, আমরা এখানে দেখো এফভি বা ফিউচার ভ্যালু ফাংশনের ব্যবহার করলাম। তাহলে আমার কাছে সমস্যাটা কি ছিল, আমাদের কাছে সমস্যাটা ছিল এইটা, তোমার অ্যামাউন্ট কত 50,000 টাকা, 6% অ্যানুয়াল ইন্টারেস্ট, এবং 30 বছর পরে তুমি কত টাকা পাবে। তো এরকম ধরনের যদি একটা ক্যালকুলেশন আমাকে করতে হয় তখন আমরা এই এফভি ফাংশনের ইউজ করলে করতে পারি। নেক্সট দেখো আমরা এখানে দেখবো আরেকটা জিনিস, যেমন ধরো এটা হচ্ছে আমার আরেকটা সমস্যা, কি বলছে ইউ নিড টু পে আ লোন অ্যামাউন্ট অফ দিস rupees 50,000 at rupees 1,000 per month
ইন্টারেস্ট চার্জ কত 4%, ক্যালকুলেট নাম্বার অফ মান্থস ইউ নিড টু পে। তাহলে তোমাকে ধরো একটা লোন পে করতে হবে, 50,000 টাকা একটা লোন পে করতে হবে, মাসের মাস তুমি 1000 টাকা করে দিতে পারবে। ইন্টারেস্ট কত চার্জ হবে না 4% চার্জ হবে, ক্যালকুলেট নাম্বার অফ মান্থস ইউ নিড টু পে, কতগুলো মাস তোমাকে টাকাটা পে করতে হবে। তো তার জন্য দেখো আমরা এখানে আবার এটা কি করলাম না, আমরা এখানে একটা ফাংশন ইউজ করে দিই এনপিআর। দেখো মান্থলি পেমেন্ট কত ছিল 1000 রুপিস, রেট অফ ইন্টারেস্ট 4%, লোন অ্যামাউন্ট কত না 50,000। এবার আমাকে তাহলে কতবার দিতে হবে, তাহলে এখানে আমরা কি করছি দেখো, আমরা এখানে ইউজ করছি একটা ফাংশন ইকুয়াল টু এনপিইআর। রেট কত ছিল 4%, কিন্তু দেখো এখানে আবার কি সেই মাসের হিসাব, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তারপরে বলে যে পিএমটি কত, মাসে 1000 টাকা করে দিতে পারবো আমি। তারপরে বলে যে পিভি এখানে আমার কি আছে, এই টাকাটা আছে। এবার দেখো এখানে জিনিসটা এই যে 1000 টাকাটা এখানে আমার কি হচ্ছে না, প্রত্যেক মাসে কি আমি ধরো প্রথম এই মাসে ধরো 1000 টাকা দিয়ে দিলাম, তাহলে তো আর আমার লোন অ্যামাউন্ট কি হলো 50,000 টাকা রইলো না, সেটাও তো কমে গেল। সুতরাং আমি এখানে কি করব, এই মান্থলি পেমেন্টের আগে একটা মাইনাস দিয়ে দেবো, দিয়ে এবার আমি কি করলাম, এটাকে বন্ধ করলাম। দেখো ও আমাকে বলে দেবে যে তুমি যদি 55টা ইনস্টলমেন্টে তুমি এই পুরো জিনিসটাকে মিটিয়ে দিতে পারবে। তাহলে দেখো এইরকম ধরনের জিনিসকে আমরা ইউজ করছি কিভাবে না, আমরা এনপিআর নাম্বার অফ পিরিয়ডস এই ফাংশনটা দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে আমাদের কি ছিল, আমাদের সমস্যা ছিল এটা, $50,000 টাকা আমাকে লোন মেটাতে হবে, মাসের পর মাসে আমি 1000 টাকা করে দিতে পারবো, ইন্টারেস্ট চার্জ হবে 4%। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে আমি কত টাকা পাবো, মানে আমাকে এনপিআর মানে কটা ইনস্টলমেন্টে আমি এই জিনিসটাকে শোধ করতে পারবো। তো তার জন্য আমরা কি করতে পারলাম না, তার জন্য আমরা এরকম ধরনের একটা ফাংশনকে আমরা ব্যবহার করলাম। এটাকে আরেকবার দেখে নিই। তাহলে আমরা কি করছি, ইকুয়াল টু এনপিইআর রেট, যেহেতু এটা মাসের ব্যাপার তাহলে 12 দিয়ে 12 দিয়ে ভাগ করব, পিএমটি এটাকে নেবো, যেহেতু প্রত্যেক মাসে আমার এটা, আচ্ছা আগে আমি লিখে নিই তারপরে জিনিসটাকে নেবো। তারপরে বলে যে প্রিভি ভ্যালু মানে তোমার লোন অ্যামাউন্ট কত এটা, এবার এটাকে ক্লোজ করে দাও, খালি এই যে জিনিসটাকে আছে সেটাকে মাইনাস করে দেবে। কেন, তুমি তো মানে মাসে যদি 1000 টাকা করে শোধ করতে থাকো তাহলে তোমার লোন অ্যামাউন্ট কমতে থাকবে। সুতরাং এবারে তোমার এইভাবে ও ক্যালকুলেট করে নেবে এবং তোমাকে দেখিয়ে দেবে যে কি তুমি 55টা টোটাল ইনস্টলমেন্টে পুরো টাকাটাকে তুমি শোধ করে দিতে পারো। তো এই জিনিসটা আমরা কোথা থেকে পেলাম না, এনপিআর ফাংশনের থ্রু দিয়ে আমরা এটাকে কাজ করাতে পারি। তাহলে আমরা এখনো অবধি কি দেখলাম, দেখো পিএমটি দেখলাম, তারপরে দেখলাম পিভি ফাংশনের ইউজ, তারপরে আমরা দেখলাম এফভি ফাংশনের ইউজ, তারপরে আমরা দেখলাম এনপিআর ফাংশনের ইউজ। তো দেখো একটা জিনিস হচ্ছে এই যে অ্যামাউন্ট গুলো কোথা থেকে পাচ্ছি না, এই প্রবলেম পড়ে পড়ে আমাকে সলভ করতে হবে। কত টাকা ইনস্টলমেন্ট দিতে হবে, কত টাকা টোটাল ইএমআই, কত টাকা লোন অ্যামাউন্ট, এই জিনিসগুলোকে নিয়ে আমাদের ঠিকঠাক ভাবে বুঝে নিয়ে আমরা এরকম ভাবে এক্সেলে আমরা এরকম একটা কলম বানিয়ে নিচ্ছি, নিয়ে সেখানে অ্যামাউন্ট গুলো দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট গুলো যদি আমি ঠিকঠাক বসিয়ে দিতে পারি তাহলে দেখো, এবং যদি ফর্মুলার যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকভাবে লিখে দিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো নেক্সট দেখো আমরা দেখবো এরপরে আইপিএমটি ফাংশনের ব্যবহার। এখানে কি হচ্ছে না, দেখো এখানে আমার আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো কি, দেখো এইটা হচ্ছে আমার সমস্যা। কি বলতে, ইউ হ্যাভ টু বরো আ লোন অফ ₹50,000 for a period of 1 year at an annual interest rate of 5%. Calculate interest for the first month. ধরো তুমি একটা লোন নেবে, 50,000 টাকা লোন নেবে, 1 বছরের মধ্যে শোধ করতে চাইছো, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। তাহলে তোমাকে দেখতে হবে যে প্রথম মাসে তুমি কত টাকা পেমেন্ট করতে চাইছো বা পারবে, মানে কত টাকা তোমার পেমেন্ট করতে হবে। তো
তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমরা এখানে একটা ফাংশনের ব্যবহার করতে পারি যেটাকে বলা আইপিএমটি ফাংশন। আইপিএমটি ফাংশনটা কি করলাম আমি এক্সেলে গেলাম, দেখো প্রথমে এগুলো যা করে দিয়েছি, লোন অ্যামাউন্টের জায়গায় লোন অ্যামাউন্টকে বসালাম, রেট অফ ইন্টারেস্টের জায়গায় আমরা বসিয়ে দিলাম, নাম্বার অফ পেমেন্টস এর জায়গাতেও বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি একটা ফর্মুলা ইউজ করেছি। ফর্মুলাটা কি, দেখো আইপিএমটি রেট কত, ঠিক আছে। এবার এটাকে যথারীতি 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ মাসের ব্যাপার। তারপরে আমরা কি বলছি, পার মানে হচ্ছে কোন মান্থের তুমি দেখছো, আমি ফার্স্ট মান্থের দেখছি, তার মানে 1 দিলাম। পিবি কত, লোন অ্যামাউন্ট এটা, ঠিক আছে। আচ্ছা, তো তারা আমরা এখানে একটা জিনিস ভুলে গেছি, দাঁড়াও এখানে আমাদের এনপিআর নিতে হবে, কারণ 12। তারপরে আমাদের বলছে কি পিবি হচ্ছে এটা। এবার এটাকে ক্লোজ করে দাও। দেখো ও বলছে যে তোমাকে তাহলে প্রথম মাসে 208 টাকা 33 পয়সা দিতে হবে। তাহলে গিয়ে পরে কি হবে না, তোমার এরপরে তুমি মাসের মধ্যে যেরকম ভাবে দেবে। তো এইভাবে দেখো তোমাকে প্রথম মান্থে তোমাকে এইভাবে ক্যালকুলেট করতে হবে। আমার সমস্যাটা কি ছিল, আমার প্রবলেম ছিল এইটা, যে আমি 50,000 টাকা লোন নেবো, অ্যানুয়াল ইন্টারেস্ট 5% হবে, 1 বছরের মধ্যে শোধ করব, এবং তাহলে আমাকে প্রথম মাসে আমাকে কত টাকা দিতে হবে। তো সেইটাকে আমি ক্যালকুলেট করলাম এই আইপিএমটি ফাংশনের থ্রু দিয়ে। তো দেখো এইগুলো হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ফাংশন, মানে ফাইন্যান্সিয়াল, এগুলোকে সমস্ত আমরা বলে থাকি ফাইন্যান্সিয়াল ফাংশন। যেমন ধরো এই যে ইন্টারেস্ট নিয়ে যখন কিছু আমাদের ক্যালকুলেশন করতে হয়, তখন আমরা কি করে থাকি, তখন আমরা এরকম ধরনের ফাংশনের হেল্প করে থাকি। তাহলে দেখো কোথায় পিএমটি, কোথায় পিবি, কোথায় এফবি, কোথায় এনপিআর, কোথায় আইপিএমটি ইউজ করব, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আমার নির্ভর করছে এইরকম ধরনের প্রবলেমের উপরে। তো তুমি কি করবে, দেখো তোমাকে এই ধরনের প্রবলেমকে যখন এই ফাংশনগুলোকে আমরা কাজ করব, তখন তোমাদের এরকম ধরনের একটা প্রবলেম দেওয়া হতে পারে। তোমাকে হয়তো বলতে হবে যে এখানে তুমি পিএমটি ফাংশন ব্যবহার করো, বা পিবি ফাংশন, বা এফবি, বা এনপিআর, বা আইপিএমটি। তো এরকম ধরনের ফাংশন গুলোকে ইউজ করে বা ব্যবহার করে তুমি এই ক্যালকুলেশন গুলো করতে পারো। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস আমি রেখেছি, দেখো এখানে এই যে তুমি যে ফাংশনটা দেখছো তোমরা, এখানে দেখো আমি এরকম ভাবে লিখে দিয়েছি। রেট মানে কি, ইন্টারেস্ট রেট। এনপিআর মানে কি, নাম্বার অফ ইনস্টলমেন্টস। পিভি মানে কি, না প্রেজেন্ট ভ্যালু। এফবি মানে কি, না ফিউচার ভ্যালু। তো এই টার্মস গুলো কি, কারণ দেখো আজকে আমি যেমন যাই ফাংশন, যেমন ধরো আমি এখানে পিএমটি ইউজ করছি, দেখো এই জিনিসগুলো আছে। যেমন রেট কি হবে সেরকম লিখে দিলাম, এনপিআর কি হবে লেখা গেল, পিভি কি হবে লেখা গেল, এফবি কি হবে লেখা গেল। তো এইভাবে আমাকে দেখো যে কোনো সমস্যার হলে সেই সমস্যাতে আমাকে কি করতে হবে না, এই জিনিসগুলোকে বার করে নিতে হবে। রেট কি জিনিস, রেট কত, এনপিআর কত, প্রেজেন্ট ভ্যালু কত, ফিউচার ভ্যালু কত, এই জিনিসগুলোকে তোমাকে বার করে নিতে হবে। তারপরে তুমি কি করবে না, এরকম ধরনের দেখো খুব সুবিধা, এরকম ভাবে তুমি যদি ফর্মুলায় ফেলে দাও, তাহলে বাকি কাজও নিজে থেকে করে নেবে, আর আমাদের অত কষ্ট করতে হবে না। বাকি কাজগুলো নিজে থেকে ভালোভাবে করে নিতে। যেমন ধরো পিএফডি ফাংশনের ইউজ দেখলাম, আমরা এখানে পিভি ফাংশনের ব্যবহার দেখলাম, আমরা এখানে এফবি ফাংশনের ব্যবহার দেখলাম, আমরা এখানে এনপিআর এর ব্যবহার দেখলাম, লাস্টে আমরা দেখলাম কি আইপিএমডি ফাংশনের ব্যবহার। তো এইভাবে দেখো আমরা কি করতে পারলাম, আমরা কিছু কিছু ফাইন্যান্সিয়াল ফাংশনের হেল্প দেখলাম। তা আবার বলছি, এগুলো হচ্ছে কিভাবে কোনটা ইউজ করবে এটা ডিপেন্ড করছে তোমার প্রবলেমের উপর। এটা গেল আমাদের কাছে ফাইন্যান্সিয়াল ফাংশনের ব্যবহার। এরপরে দেখো আমরা এখানে একটা জিনিস দেখব, রেফারেন্সিং সম্বন্ধে পড়ব। দেখো এক্সেলে ধরো আজকে তুমি কি করছো না, ধরো আজকে আমি যদি এক্সেলে যাই, আজকে ধরো আমাকে এরকম একটা ডেটা দেওয়া আছে,
আমি কি করছি না, আমি এখানে তিনটে কলম বানিয়েছি, অ্যামাউন্ট বানিয়েছি, রেট বানিয়েছি, আর আমি এখানে কি কি বানালাম, ধরো তিনটে কলম বানিয়েছিলাম। সেই কলমে কি কি ছিল আমার না, অ্যামাউন্ট কলম আছে একটা, রেট কলম আছে একটা, পেয়েবল কলম আছে একটা। তো ধরো তুমি 50,000 টাকার একটা লোন নিয়েছো, তো তুমি ক্যালকুলেট করছো এখানে যে 50,000 টাকা 14% কত হবে পেয়েবল। ধরো তুমি 50,000 টাকা লোন নিয়েছো, তাতে তোমাকে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%, তাহলে তোমাকে কত পে করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা নর্মালি কি দেখেছি, আমরা এরকম ভাবে কাজ করি। ধরো এই জায়গাগুলো আমি একটু ডিলিট করে দিই। আমরা কি করব, ইকুয়াল টু দেবো, দিয়ে আমার এখানে ক্লিক করব, দিয়ে আমি মাল্টিপ্লাই করে বলবো 14%। তো দেখো আমাকে বলে দিচ্ছে 7,000 টাকা। এবার আমি কি করবো, দেখো এই 7,000 টাকাটাকে আমি এখান থেকে ছোট্ট করে ড্র্যাগ করে নেবো। কিন্তু আমরা কি জানি যে আমরা এক্সেল এর ফর্মুলাকে একটা সেল থেকে অন্য সেলে কপি করতে পারি। তাহলে আমি এখানে কি করলাম না, আমি এখানে একটা সেল থেকে অন্য সেলে কপি করে দিলাম। তাহলে এবার যদি আমরা দেখি, আমরা এখানে কি পাচ্ছি, A2 ইন্টু B2, তার মানে এই ভ্যালু ইন্টু এই ভ্যালু, 50,000 ইন্টু 14%। এবার আমরা এখানে চলে আসলাম, তাহলে ওখানে 7,000 পেয়ে গেছি, এখানে আমরা এখানে আসলাম, কি পাচ্ছি A3 ইন্টু B3, তার মানে এখানে কি হচ্ছে 40,000 ইন্টু 12% করে আমরা 4,800 পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমরা কি করছি, আমরা একটা সেলের ফর্মুলাকে যখন অন্য সেলে কপি করছি, সেলের যে নাম্বারগুলো সেগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। 77,000 এলো কি করে না, 50,000 ইন্টু 14% কে মাল্টিপ্লাই করে। 4,800 এলো কি করে না, A3 মানে তোমার 40,000 আর 12% কে মাল্টিপ্লাই করে। তো এইভাবে একটা জিনিস দেখো কি হচ্ছে না, আমাদের এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকম ধরনের এখানে দেখো কিছু রেফারেন্সিং ফিচার কাজ করে থাকে। যেমন এখানে আমরা যে রেফারেন্সিং ফিচারটা ব্যবহার করছি সেটাকে বলা হচ্ছে কি না, রিলেটিভ রেফারেন্সিং ফিচার। এই রিলেটিভ রেফারেন্সিং ফিচার থাকার জন্য আমরা কি করতে পেরেছি না, আমরা একটা সেলের ভ্যালুকে অন্য সেল থেকে কপি করতে পেরেছি। তো এটা গেল আমাদের রিলেটিভ রেফারেন্সিং এর কনসেপ্ট। আমরা এইভাবে রিলেটিভ রেফারেন্সিং এ ব্যবহার করে থাকি। নেক্সট আমরা দেখছি, দেখো আর একটা ধরনের ফিচার হয় অ্যাবসলিউট রেফারেন্সিং ফিচার। কি হচ্ছে না, ধরো আমার এরকম তো একটা সিচুয়েশন হতে পারে, ধরো আমি দেখছি 50,000 এর 14% কত হবে। আবার ধরো আমি দেখছি 50,000 এর 12% কত হবে। ফর্মুলাটা কপি করে নিলাম। আবার ধরো আমি দেখছি যে 50,000 এর 17% কত হবে, আবার আমি এটাকে কপি করে নিলাম। তাহলে আমি কি করলাম না, আমি এগুলোকে কপি করে নিলাম এবং দেখলাম। তো এবার আমি চাইছি যে তাহলে এটা হলো কি, এটা হলো আমার নরমাল রিলেটিভ রেফারেন্সিং। কারণ এখানে কত হলো A2 ইন্টু B2, এখানে আমার কত হলো A3 ইন্টু B3, এখানে আমার কত হলো A4 ইন্টু B4। তাহলে একটা জিনিস দেখো, এই যে সেলের যে নাম্বারগুলো সেগুলো সবসময় চেঞ্জ হতে থাকলো। তাহলে এত দূর অবধি আমরা কি দেখলাম না, এটা রিলেটিভ রেফারেন্সিং এর কনসেপ্ট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধরো এই যে 50,000 কে তুমি বারবার লিখবে কেন। তো আমি চাইছি এখানে যে 50,000 টাকা আমি আর লিখবো না, কিন্তু যদি না লিখি তাহলে এখানে জিরো হয়ে যাবে। কারণ খুব স্বাভাবিক, 7,000 এসছে কিভাবে, A2 and B2 কে মাল্টিপ্লাই করে। এখানে আসা উচিত কি A3 এবং B3, কিন্তু A3 থেকে কোনো ভ্যালু আছে নেই, যার জন্য জিরো বসিয়ে দিল। সেম হচ্ছে এখানে। তো এবার আমাকে যেটা করতে হবে যে এখানে আমি 50,000 কে রিপিট করব না, তো এখানেও যখন আমি ইউজ করব তখন 50,000 টাই যেন হয়। এখানেও যখন আমি ইউজ করছি তখন যেন 50,000 এর সেল ভ্যালুটাই যেন এখানে চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে পারি আমরা না, আমরা এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে ফিক্স করে দেবো। তো কোন সেলের ভ্যালুকে ফিক্স করতে গেলে আমাদের কি করতে হয়, কোন এই যে 50,000 কোন কত নম্বর সেলে আছে না A2 তে আছে, তাহলে আমি কি করব এর পাশে গিয়ে একটা ক্লিক করব, দিয়ে আমি দেখো কিবোর্ড থেকে F4 বললে দেখবে একটা কি থাকে, সেই কিটাকে প্রেস করবে। দাঁড়াও ভুল করে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও।
এবার আমরা দিয়ে দিলাম, তারপরে দেখো এখানে আমরা এবারে এন্টার প্রেস করলাম। এবার আমি ফর্মুলাটাকে ড্র্যাগ করি, তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো, এই যে 7000 আগে কি ছিল শুধু A2, কিন্তু এখানে আমি বলো $A $2। তুমি যদি এখানে যাও তাহলে কি হচ্ছে $A $2 ইন্টু B3, এখানে যাও যদি কি হচ্ছে $A $2 ইন্টু B4। তাহলে একটা জিনিস দেখো, এই যে ভ্যালুটা সব জায়গাতে ইউজ হচ্ছে, কোনো মনে রাখবে এক্সেল এর কোনো ভ্যালুকে যদি ফিক্স করতে হয় তখন আমরা এরকম ভাবে ডলার দিয়ে করে থাকি। তাহলে একটা জিনিস দেখো, এখানে $A $2 হয়ে গেল, এখানেও $A $2, এখানেও $, 50,000 এখানে না লিখলেও আমার চলবে, এখানে আমি ইউজ করে দিলাম। এবার মজার ব্যাপার হচ্ছে দেখো এইটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা B2 হয়ে গেল, এটা B3 হয়ে গেল, এটা B4 হয়ে গেল। তাহলে কি এরকম ধরনের রেফারেন্সিং আমরা বলতে পারি কি, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবসলিউট রেফারেন্সিং। ঠিক আছে, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবসলিউট রেফারেন্সিং, যেখানে আমরা সেলের কোনো একটা এক্সেল এর সেলের কোনো একটা ভ্যালুকে আমরা ফিক্স বা কনস্ট্যান্ট করে আমরা ইউজ করলে করতে পারি। এটা হলো কি আমাদের অ্যাবসলিউট রেফারেন্সিং এর কনসেপ্ট। আচ্ছা, তাহলে এটা কি আমরা 2 নম্বর রেফারেন্সিংটা সম্বন্ধে জানলাম, কি না সেটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্সিং। 3 নম্বরে আমরা কি দেখব, 3D রেফারেন্সিং জিনিসটা কি। 3D ফর 3 ডাইমেনশনাল রেফারেন্সিং। কি হয় এখানে দেখা যাক। ধরো আমি এখানে একটা সেলে ভ্যালু দিলাম, কত না 80, এখানে আমি একটা ভ্যালু দিলাম কত না 20। এবার আমি চাইছি যে এই ভ্যালুগুলোকে অ্যাড করে 80 আর 20 কে অ্যাড করে আমি এখানে বসাবো। তাহলে আমি একবার করি, এখানে যদিও করা আছে ডিলিট করে দিয়ে আমি করে দিচ্ছি। তাহলে কি করব, ইকুয়াল টু সাম, বা সাম দেওয়ার দরকার নেই, ইকুয়াল টু। এবার আমি যাবো কোথায়, শীট 9 এ যাবো, গিয়ে 80 কে সিলেক্ট করব, দিয়ে আমি কোথায় চলে যাব, এই ফর্মুলা বারটায় চলে যাব, দিয়ে এখানে আমি প্লাস সাইন দেবো, দিয়ে আমি কোথায় যাব, শীট 2 তে চলে যাব, শীট 10 এ চলে যাব, দিয়ে এবার 20 কে সিলেক্ট করব। এবার তুমি এন্টার মারো, দেখো বলছে কি টোটাল হয়ে যাচ্ছে 100। কেন, এটা হলো 80, একটা হলো 20, দুটো মিলিয়ে হয়ে গেল আমার কাছে 100। এবার তুমি এখান থেকে চেঞ্জ করো, তো দেখো এখানেও সঙ্গে সঙ্গে তার ইফেক্টটা পড়ে যাবে। তো এইরকম ধরনের এখানেও দেখো আমরা একটা রেফারেন্সিং ইউজ করলাম, যেটাকে বলা হয় 3 ডাইমেনশনাল বা 3D রেফারেন্সিং ফিচার অফ মাইক্রোসফট এক্সেল। এই 3D রেফারেন্সিং এর দ্বারা আমরা কি করলাম না, আমরা দুটো শীটে দুটো সেলের ভ্যালুকে অ্যাড করে আমরা অন্য আরেকটা শীটের অন্য একটা তার একটা ওই শীটের থার্ড শীটের কোনো একটা সেলেতে আমরা দেখাতে পারলাম। তো এইভাবে আমরা কি শিখলাম, যে আমরা যদি চাই অন্য শীটের মানে দুটো আলাদা আলাদা শীটের কোনো নাম্বারকে আমরা অ্যাড করে অন্য আরেকটা শীটে দেখাতে পারি। এটা হয়ে গেল আমাদের কাছে কি না 3D রেফারেন্সিং ফিচার। এরপরে দেখো আমরা আরেকটা রেফারেন্সিং ফিচারের দিকে যাব, যেটা হচ্ছে মিক্স রেফারেন্সিং ফিচার। কি দাঁড়াচ্ছে, ধরো এরকম ধরনের একটা রিপোর্ট আমি বানাচ্ছি, কি হচ্ছে এইগুলোকে একটু আমি ডিলিট করে দিই। ধরো তুমি এখন একটা কলম বানিয়েছো, পি কোড, পি নেম, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল উইথ জিএসটি, উইদাউট জিএসটি, উইথ জিএসটি, দুটো আলাদা আলাদা কলম আছে। এবার ধরো তুমি একটা প্রোডাক্ট 1 P1 নাম, প্রোডাক্ট P1 নাম তার এ, প্রাইস হয়ে গেল 800 সিটি, তাহলে এবার কোয়ান্টিটি সরি, তাহলে এবার এখানে আমরা কি করলাম না, আমরা এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা এরকম করতে পারি যে প্রাইস এত, সাথে মাল্টিপ্লাই করে কোয়ান্টিটিকে অ্যাড করে দেবো। এবার আমি এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে কি আমার নরমালি দুটো দেখো কপি হয়ে গেল, ফিগারটাও পেয়ে গেছি। এরপরে এর সাথে আমাকে 18% জিএসটি অ্যাড করতে হবে। তাহলে সেটা আমরা করি কি করে, ইকুয়াল টু দিস প্লাস দিস ইনটু 18%। আশা করি ফর্মুলাটা সবাই বুঝতে পেরেছো। এবার আমি কি করলাম, এটাকে ড্র্যাগ করলাম,
কিন্তু ভালো করে লক্ষ্য করবে এখানে দেখো এই 1800 এর উপরে কিন্তু কোনো জিএসটি ক্যালকুলেট হলো না। কারণ প্রবলেমটা কোথায় আছে? প্রবলেমটা হলো যে দেখো এখানে ফর্মুলাটা দেখো, আমি কি বললাম L5 প্লাস L5 ইন্টু H8, কিন্তু এখানে আমরা যখন গেলাম সেখানে কি করছি L6 ইন্টু H9। দেখো H9 এখানে কি H9 এ কোনো ফিগার আছে? নেই তো, তাহলে ও 0 ধরে নিল, ও ক্যালকুলেট করতে পারলো না। তাহলে এবার আমাকে কি করতে হবে? আমাকে এই 18%টাকে ফিক্স করতে হবে। তাহলে আমি কি করি, এইখানে যাব, আমরা কি শিখেছি আগে যে কোন সেলের ভ্যালুকে ফিক্স করতে গেলে আমরা এই F4 কিটাকে প্রেস করে দেবো কিবোর্ড থেকে, দিয়ে আমরা ফাংশন, যদি তোমরা ল্যাপটপে কাজ করো ফাংশন F4 এটাকে প্রেস করে নেবে, এন্টার মারো। এবার দেখো তোমরা এটাকে ড্র্যাগ করে দাও, এইভাবে তোমার এখানে কিন্তু চলে আসলো। তো এইভাবে দেখো আমরা জিনিসটা ইউজ করলে করতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে আমরা এখানে কাজ করলে করব। তো এইভাবে আমাদের পুরো জিনিসটাকে নিয়ে আমাদের মিক্সড রেফারেন্সিং এর কনসেপ্ট ইউজ করলাম। তো